বিউটিফুল সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, ইমদাদ আছে এবং আমাদের সাথে দুজন অতিথি আছে। সকালে বাংলাদেশের সাধারণত আমাদের সাথে যে অতিথিরা থাকেন, আমরা ইতিবাচক বিষয় নিয়ে দিনের শুরুতে আমরা কথা বলি। দুজন অতিথি আছেন, ওয়াটার এইড থেকে তারা এসেছেন। মোহাম্মদ তাহিদুল ইসলাম, তিনি ডিরেক্টর টেকনিক্যাল সার্ভিসেস ওয়াটার এইড বাংলাদেশ, এবং সামিয়া আনোয়ার রাফা, টেকনিক্যাল অফিসার ওয়াটার এইড বাংলাদেশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। শুভ সকাল। আচ্ছা, আমি যদি প্রথমে প্রশ্নটা করি যে তাহমিদুল, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে বিগত 10 বছরে আপনি গ্লোবাল ওয়ার্মিংটা যে একটা রিয়েল ফ্যাক্ট, এইটা আসলে আপনি কতটা ফিল করেন? কতটা ফিল করি? হ্যাঁ, সব থেকে বড় যে জায়গাটা ফিল করি, আমার মনে হয় যে প্রতি বছর এখন আমাদের এসির বাসাতে এসি কেনার চাহিদা অনেক বাড়তেছে। মানে রিয়েল হিট যেটাকে আমরা বলি, এটা আসলে আমরা এই এপ্রিল মে মাসে অনেক বেশি ফিল করি। এবং দেখা গেছে গত বছর মানে আমি প্রায় 3 বছর এসি ছাড়া বাসায় ছিলাম, গত বছর লাগাতে বাধ্য হয়েছি। সো মানে হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কিছুটা জিনিস আমরা ফিল করতে পারতেছি। আর সব থেকে বড় যে জায়গাটা হয় কি, কিছু কিছু কাজের সুবাদে ঢাকার বাইরে যাওয়া হয়, আমাদের কোস্টাল বেল্টে যাওয়া হয়, এবং সেখানে গিয়ে আসলে আমরা জায়গাটা প্রপারলি দেখতে পারি যে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমরা যে বলি যে সি লেভেল রাইজ হচ্ছে এবং লবণাক্ততা আমাদের দেশে আসলে বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে। ইভেন আইপিসিসির যে রিপোর্ট আছে সেটাও বলে যে 2050 সালে আমরা শুধু এই যে খুলনা সাতক্ষীরা বেল্টে লবণাক্ততা পাবো না, এটাকে রাজশাহী পর্যন্ত চলে যাবে। কারণ আমার এক্স্যাক্টলি না, ফ্রেশ ওয়াটার ফ্লোটা কমে যাচ্ছে, কারণ বৃষ্টি কমে যাবে, আমার এই লবণাক্ততা পানির যেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এটা বাড়তে থাকলে ভিতরে ইনল্যান্ডের ভিতরে ইন্ট্রুশনটা হয়। সো সেই জায়গাটা আমরা আসলে ফিল করতে পারি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা জায়গা। সো 10 বছরে যদি পরিবর্তনের জায়গা বলেন, সো একটা বড় জায়গা যেটা আমি দেখি সেটা হচ্ছে যে এই স্যালিনিটি ইন্ট্রুশন, সেটা আমাদের দেশে অনেক ভয়াবহ রূপ নিয়েছে। এখন আপনি যশোর পর্যন্ত গেলেও আপনি সারফেস ওয়াটারে স্যালাইন পাবেন। অনেক জায়গা আছে কোস্টাল বেল্টে যেখানে আমরা এখন মানে সুপেয় পানি যেটা বলি ড্রিঙ্কিং ওয়াটার, এটা আমরা আসলে গ্রাউন্ড ওয়াটারে আর পাই না। আমাদের গ্রাউন্ড ওয়াটার অলরেডি স্যালাইন দ্বারা ইনক্লুডেড। সো সেই সব জায়গাতে আমাদেরকে আসলে অল্টারনেটিভ জায়গা যেতে হয়। যেহেতু পানি নিয়ে সবসময় কাজ করি, জন্য গ্লোবাল ওয়ার্মিং এর জায়গাটা পানি নিয়ে বললাম আর কি। এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যখন কথা বলছি, পানির ব্যাপারটা আসলো, দুজনেরই পরিচয় হচ্ছে ওয়াটার এইড থেকে আপনারা এসেছেন। আগে ওয়াটার এইডকে যদি আমাদের সাথে একটু পরিচয় করেন। আচ্ছা, অবশ্যই। ওয়াটার এইড বাংলাদেশে 1986 সাল থেকে কাজ করছে। আমরা মূলত 3টা বিষয় নিয়ে কাজ করি। একটা হচ্ছে পানি, স্যানিটেশন এবং হাইজিন। এবং পানি বলতে আমরা আসলে বুঝাই হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। আমরা যে দেশে সবাই যে পানিটা খাচ্ছি, সবাই যেন ড্রিঙ্কিং ওয়াটারের অ্যাক্সেসটা পায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। এবং আমরা কাজ করছি 3টা পর্যায়ে। আমরা ডিরেক্টলি কমিউনিটির সাথে কাজ করি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে আমরা 18টা জেলায় কাজ করছি। এর পাশাপাশি আমরা কাজ করি হচ্ছে বিভিন্ন রকমের ইনস্টিটিউশনস, যেমন আমরা স্কুলের সাথে কাজ করছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে কাজ করছি। একই সাথে আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল স্কেলেও পানি নিয়ে বা স্যানিটেশন নিয়ে কাজ করছি। এছাড়াও আমরা আসলে পলিসি মেকারদের সাথে কাজ করি। আমরা যতই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করি ফিল্ড লেভেলে, এটার আসলে ইমপ্লিকেশনটা কত বড় বা এটাকে আসলে কিভাবে স্কেল আপ করা যায় বা বিভিন্নভাবে এটার অ্যাকসেপ্টেন্সটা কীভাবে আসবে, এটা আসলে অনেকটুকু ডিপেন্ড করে আমরা কিভাবে পলিসি মেকারদের কাছে আমাদের কথাগুলো নিয়ে যেতে পারি, যেটা ডিসিশন মেকিং পর্যায়ে এটার একটা ইম্প্যাক্ট থাকবে। অনেকগুলো মানে হয় না স্তরে আসলে আমাদের এই কাজগুলো হচ্ছে। তো এই যখন আমরা আসলে বলছি যে আমাদের তো প্রথমে হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে আমাদের সেখানে হচ্ছে স্যানিটেশন এবং তার সাথে হচ্ছে হাইজিন। ওয়াটার বলতে আমরা যখন সুপেয় পানির কথা বলছি, তো সেফ ওয়াটার বলতে আসলে আপনারা কি বোঝান আপনাদের তথ্য? অ্যাক্সেস টু ওয়াটার। হ্যাঁ, সো আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা আবার একটু ভিন্ন। ক্লিন ওয়াটার, বাট আমরা বাংলায় যখন নিয়ে আসি সেটা নিরাপদ পানি। এবং নিরাপদ পানিটা আসলে সব জায়গার ক্ষেত্রেই দরকার। অর্থাৎ আমরা যেরকম ড্রিঙ্কিং ওয়াটারের জন্য বলছি, একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে আমার নিরাপদ পানি না হলে আমি হাতও ঠিকমতো আসলে ধুতে পারবো না। এবং নিরাপদ পানি যদি না থাকে তাহলে আমি স্যানিটেশনে যাই করি, এক্সক্রিটা মানে আমি মলত্যাগের পরে আমি হয়তো
তারপরে যে হাত ধোয়ার কথা ছিল সেটাও আমি ঠিকমতো ধুতে পারবো না। আমি যখন খাবো সেখানে যদি নিরাপদ পানি দিয়ে হাত না ধুই তাহলে আবার আমি কন্টামিনেটেড হলাম। গোসল করার সময় যদি আমি নিরাপদ পানি না পাই, এক্স্যাক্টলি। সো এই জন্য নিরাপদ পানি সবগুলো স্তরে। আর আমরা আসলে পানি নিরাপদ শুধু এটা বলছি না, এখন পানি নিরাপত্তার কথাও বলছি। সো বিগ ওয়াটারে যেটা হয় যে আমরা যখন রাফা যে জিনিসটা বললেন যে আমরা এখন ইন্ডাস্ট্রিগুলোর সাথে কাজ করছি, সো সেখানে আমরা আসলে ড্রিঙ্কিং ওয়াটারের কথা বলি না, আমরা বলি যে কিভাবে ইন্ডাস্ট্রিগুলো এখন পানি কম ব্যবহার করতে পারে এবং কিভাবে তারা আমাদের পানির যে অন্যান্য সোর্সেস আছে, বেশিরভাগ ইন্ডাস্ট্রি আমাদের কি হয় গ্রাউন্ড ওয়াটারের উপর ডিপেন্ডেন্ট। আমরা বলছি যে কিভাবে আপনারা দেখেন সারফেস ওয়াটারটাকে ব্যবহার করা যায়, কিভাবে রেইন ওয়াটারটাকে ব্যবহার করা যায় যেটা ফ্রি। সো এই পানিগুলো আমরা কেন না ব্যবহার করি। আমরা একই সাথে ওয়েস্ট ওয়াটার যেগুলো ইন্ডাস্ট্রি থেকে বের হয় সেটাকে নিয়েও কথা বলছি যে সেটা যাতে ওখানেই ম্যানেজড হয়, যেটাকে আমরা বলি জিরো লিকুইড ডিসচার্জ অথবা হচ্ছে মিনিমাম লিকুইড ডিসচার্জ, কত কম লিকুইড ডিসচার্জ আমরা আসলে এনভায়রনমেন্টে ফেলতে পারি, তাতে আমরা পরবর্তীতে যে কমিউনিটির সাথে কাজ করছি সেই কমিউনিটিতে আমার নিরাপদ পানি নিশ্চয়তা আমরা আসলে দিতে পারি। সো নিরাপত্তার কথাটাও আমরা একই সাথে বলছি। ঢাকার ভিতরে ট্যানারিটা ছিল তখন কিন্তু এটা সরাতে বাধ্য হয়েছে, কারণ ওখানে এলাকার পানি আসলে পুরোপুরি দূষিত হচ্ছিল। তো আসলে পানি নিয়ে যখন চিন্তা করছি ড্রিঙ্কিং ওয়াটার লেভেলেই থাকে, এখানে অনেকগুলো লেয়ার আসলে আছে। এই জায়গাতে যেটা তাহমিদুল ইসলাম বলছিলেন, সামিয়া রাফা আমরা জানি যে আপনি একজন স্থপতিও, আপনার ছোট বায়োতে দেখলাম। এই জায়গাতে বলবেন তাহমিদুল যখন বলছিলেন যে বৃষ্টির পানি, সারফেস লেভেলের পানি, এটা ধরেন আপনারা যখন এটা নিয়ে পড়াশোনা করেন, ডোমেইন এক্সপার্ট আপনারা, কিন্তু আমি একজন সাধারণ ইউজার হিসেবে কিংবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তারা যখন কাজ করেন, তারা এই জিনিসটাকে আসলে কতটুকু প্র্যাকটিক্যালিটিতে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, কিভাবে করা যায়? আমরা যখন পানির কথা বলি, আমরা বেশিরভাগ সময় আসলে কথা বলি হয় সারফেস ওয়াটার অথবা ভূগর্ভস্থ পানি। আমরা মনে করি পানির সোর্স আসলে ওখানেই, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমরা আসলে পানি এক্সট্র্যাক্ট করতে করতে, গ্রাউন্ড ওয়াটার এক্সট্র্যাক্ট করতে করতে আমরা পানি নামিয়ে ফেলছি, আবার সারফেস ওয়াটারও আসলে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। তো আমাদের একটা অনেক ভালো সোর্স হচ্ছে আসলে বৃষ্টির পানি, যে পানিটাকে আমরা প্রপারলি এখনো ব্যবহার করছি না। আমরা ওয়াটার কাজের সাথে অনেক বছর ধরে অ্যাডভোকেসির ফলে আমরা একটা পরিবর্তন যেটা দেখলাম যে 2020 সালে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এটা আসলো যে রেইন ওয়াটার হারভেস্টিং করতে হবে। যদি 300 মিটার স্কোয়ারের বেশি কোনো প্লটে কাজ করা হয় সেখানে রেইন ওয়াটার হারভেস্টিং করা ম্যান্ডেটরি, বৃষ্টির পানি ধরতে হবে, ব্যবহার করতে হবে। তো ওইটা যখন চলে আসলো, আমরা যখন স্থপতি হিসেবে বিল্ডিং ডিজাইন করি তখন আসলে আমাদের ওই কোডটা মেনে করতে হয় এবং তখন ওই কোড থেকেই আসলে ডিজাইনটা চলে আসে। কিন্তু কোডে এটা চলে আসার পরেও আসলে যখন এটার বাস্তবায়ন হয় সেটা এখনো ইমপ্লিমেন্টেশনে আমি বলবো যে সব ক্ষেত্রে আসেনি। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যদি আমরা চিন্তা করি, ঢাকা শহরের আশেপাশে বা ফ্রিঞ্জেসে যত ইন্ডাস্ট্রিজ আছে, গড়ে প্রত্যেকটার আমি যদি বলি শুধুমাত্র রুফি 65,000, আমরা একটা স্টাডি করে দেখেছিলাম যে 65,000 স্কোয়ার ফিটের মতন, এবং সেখান থেকে যদি আমরা দৈনিক পানি ধরতে পারি তাহলে আমরা কি পরিমাণে পানির একটা উৎস পাবো যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারবো। মানে কিভাবে ধরা সম্ভব? ধরেন আমি যে বিল্ডিং এর ছাদে থাকি ওখানে তো ছাদটা ব্যবহার করা হচ্ছে, এই ধরনের গার্ডেনিং হচ্ছে, অন্যান্য জায়গা আছে, তারপর হচ্ছে এখন আবার দেখেছি যে সোলার প্যানেল বলে, হ্যাঁ ওটাও করা হচ্ছে। আমি শুধু কিউরিসিটির ওই জায়গাটা থেকে একজন সাধারণ গ্রাহককার এটা কিভাবে ধরবেন? আমরা যেটা রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম যখন আমরা ডিজাইন করি তখন আমরা সাধারণত যেটা করি যে পানিটাকে একটা স্লোপের মাধ্যমে একটা সাইডে নিয়ে এসে আমরা একটা গাটার দিয়ে পানিটাকে ধরি, যে পানিটা নিয়ে তারপর আমরা বিভিন্নভাবে প্লাম্বিং ডিজাইন করে পানিটাকে আমরা রিডাইরেক্ট করে নিয়ে যাই। পানিটাকে আমরা নিয়ে যখন যাই তখন ওটার জন্য একটা বেসিক ফিল্ট্রেশনের ব্যবস্থা থাকে। এখন বৃষ্টির পানি তো নানাভাবে ব্যবহার করতে পারেন, আপনি গার্ডেনিংয়েও ব্যবহার করতে পারেন, আপনি সেটাকে আমি যদি বলি গ্রামাঞ্চলে আপনি আসলে গবাদি পশু পান করার জন্য ওটাকে ব্যবহার করতে পারেন। তো ওই পানিটাকে আমরা নিয়ে গিয়ে ব্যবহার উপযোগী যেভাবে আমরা ব্যবহার করব সেটার সাথে সামঞ্জস্য রেখে আমরা এটাকে একটা ফিল্ট্রেশনের মাধ্যমে নিয়ে গিয়ে তারপর এটাকে আমরা স্টোরেজ করি। স্টোরেজ করে আমরা এটাকে একটা সময় পর্যন্ত ব্যবহার করতে পারি। তো এটা আসলে সব বিল্ডিংয়েই সম্ভব। আমাদের আসলে চিন্তা মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে যে আমরা আসলে প্রত্যেকে নিজের বাসায় খুব একটা বলছি যে জাপানে কিন্তু এটা আছে, তাদের কিন্তু বিল্ডিংগুলোতে বাড়িগুলোতে কিন্তু এটা আছে, তারা রেইন ওয়াটার হারভেস্ট করে সেখান থেকে তারা গার্ডেনিংয়ে পানি আসে এবং খুব সুন্দর চেইনের মাধ্যমে সেই ডিজাইনগুলো করে, যখন পানিটা পড়ে তখন খুব সুন্দর সাউন্ডও হয়। তো এইটা আসলে মাইন্ডসেট এবং আমাদের প্র্যাকটিক্যালিটি কীভাবে আসলে এটা প্র্যাকটিস আমরা করতে পারি। তো আমরা তো বেসিক পানির বিষয়টা তো আমরা দেখলাম। হাইজিন নিয়ে যখন আমরা কথা বলছি বা আমরা যদি স্যানিটেশন আসি, স্যানিটেশনে আসলে ওয়াটার এইড কীভাবে কাজ করছেন? আমরা খুব রিসেন্টলি একটা বড় অধ্যায় পার করলাম। আমরা
টয়লেট কনফারেন্স করেছে একটা বাংলাদেশে, যেখানে প্রায় 500-র উপরে অ্যাটেন্ডিস ছিলেন এবং বিভিন্ন দেশ থেকে পৃথিবীর প্রায় 28টার উপরে দেশের সিটিজেনরা এই অনুষ্ঠানটিতে জয়েন করেছিলেন। আমি অনুষ্ঠান বললাম এই জন্য কারণ হচ্ছে এটাতে অনেকগুলো পর্ব একসাথে যুক্ত ছিল। আমরা বেশ কয়েক রকম ভাবে এঙ্গেজ করার চেষ্টা করছিলাম পার্টিসিপেন্টদেরকে। এবং আমরা মানে ওয়াটারএইড বাংলাদেশের কথা বলছেন। আমরা শুধু ওয়াটারএইড বাংলাদেশ বলবো না, কারণ এই পুরো ভেঞ্চারে পুরো সেক্টরটাই ছিল। আমরা ওয়াশ সেক্টর বলি তো, সো ওয়াশ সেক্টরে সেখানে ইউনিসেফ ছিল, এসএনভি ছিল, আইটিএন বুয়েট ছিল, আমরা 4 জন কো-কনভিনার ছিলাম। আমাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ডিপিএইচই ছিল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এবং একই সাথে আমাদের অনেকগুলো আরও অনেক পার্টনার ছিল যারা গোল্ড পার্টনার হিসেবে এসছে প্রাইভেট সেক্টর থেকে, আরএফএল এবং অন্যান্য অনেকেই এসছে। সো তারা সবাই মিলে আমরা আসলে যেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছিলাম যে আমরা এই মুহূর্তে আমাদের যদি সংখ্যাগতভাবে বলি মাত্র 32% মানুষ এই মুহূর্তে হচ্ছে সেফলি ম্যানেজ স্যানিটেশনের সুবিধার আওতায় আছে। মাত্র 32%। মাত্র 32%। যখন আমরা বেসিকের কথা বলি তখন এটা ওভার 60। এখনো আমরা পানিতে যেভাবে আসলে সাফল্য এনেছি বেসিক সার্ভিসেসের, মানে এটা একটু ল্যাডারের কথা বললে যে মানে সহজভাবে যদি আমি বলি তাহলে হচ্ছে যে প্রত্যেকের টয়লেট আছে কিনা। সো বাংলাদেশের হয়তো প্রত্যেকের টয়লেট আছে, কিন্তু টয়লেট থেকে যেই মলটা বের হয় সেটা কি আসলে প্রপারলি এনভায়রনমেন্টে যাচ্ছে নাকি যাচ্ছে না। সো সেই জায়গাতে হচ্ছে ব্যাপারটা যে এখনো মানে মাত্র 60% আছে যাদের একটা প্রাইভেসি যুক্ত টয়লেট আছে এবং সেখানকার মলটা কিছুটা হলেও মানে একটা জায়গায় হয়তো একটা গর্তে, মানে আমরা সবাই আপনারা হয়তো জানেন যে পিটে হয় জমা হয়, নাহলে সেপ্টিক ট্যাঙ্কে জমা হয়। সো এরকম জায়গাতে আমরা আসলে যেই টার্গেট নিয়ে আগাচ্ছি ইউএন ডিক্লারেশনে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। প্রত্যেকটা দেশই আমরা আসলে কমিট করেছি যে 2030 সালের ভেতরে কিছু লক্ষ্য আমরা অর্জন করব। সো সেই অর্জনের দিকে আমরা দেখলাম যে বাংলাদেশ আমরা অনেকখানি পিছিয়ে আছি। সো কিভাবে এটাকে এক্সেলারেট করা যায়। সো ওয়ান অফ দেম ছিল যে আমরা তো শুধুমাত্র এই ইন্টারভেনশনগুলো করে গেলে হবে না, সবাইকে মিলে আসলে এটাকে কিভাবে আরও স্ট্র্যাটেজিক ওয়েতে করা যায়, মানে অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক কাজ করা যায়। এই কারণে আসলে এই কনফারেন্সটা করা, এবং সেখানে আমরা খুব ইন্টারেস্টিং অনেকগুলো পেপার প্রেজেন্টেড হয়েছে, এবং সেগুলো কিন্তু শুধু বাংলাদেশের না, বাংলাদেশ থেকে এসছে, গ্লোবাল সাউথ থেকে অনেক পেপার এসছে। এবং যেখানে ধরেন যে আমি এক্সক্রেটার প্রবলেম যেটা বললাম যে সেফলি ম্যানেজটা, সেটা হচ্ছে কি যে আমাকে মলটাকে কোথাও নিয়ে ট্রিট করতে হবে। সো এটাকে কেন না আমি অনসাইট ট্রিটমেন্ট করি। সো আমরা ওয়ার্ম ব্যবহার করতে পারি, আমরা কেঁচো দিয়ে তো সবাই সার জানি। সো কেননা আমরা এই ধরনের একটা ওয়ার্মকে ব্যবহার করে আমার ফিকাল স্লাসটাকেও মানে পয়বর্জ্য যেটা আমরা বলি সেটাকেও আমরা আসলে ম্যানেজ করতে পারি। এই ধরনের আলোচনাগুলোকে নিয়ে আসা, এবং বাংলাদেশে আমরা যেরকম ডিজাস্টারের কথা বললাম যে সাইক্লোন বাড়তেছে বা লবণাক্ততা বাড়তেছে, এটার সাথে সহিংস আমরা টেকনোলজিও তৈরি করতেছি, মানে যেটাকে আমরা রেজিলিয়েন্ট টেকনোলজি বলি। এই টেকনোলজিগুলো পুরো বিশ্বের জন্য কিন্তু এক্সাম্পল বাংলাদেশ থেকে লার্নিং এর, মানে বাংলাদেশকে অনেক সময় বলা হয় যে গ্রাউন্ড জিরো ফর ক্লাইমেট চেঞ্জ, রাইট। সো সেই জায়গাতে আমরা আসলে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। আমরা তাদেরকে বাংলাদেশের যেই ভালো ভালো এক্সাম্পলগুলো আছে সেগুলোতে নিয়ে যাওয়া, যে অ্যাডাপটিভ সেপটিক ট্যাঙ্ক, অর্থাৎ আমি একটা কোস্টাল বেল্টে আছি যেখানে প্রায় টাইডাল সার্জ হয়, সেখানে আমি আসলে একটা টয়লেটকে কিভাবে মানে সেফ রাখবো, যে আমি তো পানি হয়ে গেল 3-4 দিন আমি টয়লেট ব্যবহার করতে পারবো না, তাহলে আমরা ওখানে অ্যাডাপটিভ সেপটিক ট্যাঙ্ক করেছি। সো সেটাকে আমরা ওখানে মানুষকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি 7 দিনও যদি পানিতে আবদ্ধ থাকেন আপনি এই টয়লেটটা ব্যবহার করতে পারবেন, এবং এই মলটা কখনোই ফ্লাশ ফ্লাড হোক আর ফ্লাড হোক তাতে আসলে ভেসে আবার ওপেন ডেফিকেশন হবে না আর কি। এই জায়গাতে যদি সামিয়া আপনার কাছে জানতে চাই, আমি আসলে যখন আমি নাম্বারটা বলছিল 60-তে গিয়ে, আমি কিন্তু ধরেন যখন রিমোট জায়গাতে যাই তখনও আমি দেখেছি কিন্তু বেসিক টয়লেট সিস্টেমটা ভালো আছে, এবং ওরা আমার কাছে মনে হয় কোনো একটা গিয়ে হয়। চ্যালেঞ্জেসটাতে কি ঢাকাতে বেশি? বিকজ অনেক জায়গা কি যখন ড্রেনে দিয়ে দেয়, যেটা আবার নদীর সাথে কানেক্টেড, মানে এইটার কি অবস্থায় আছে? চ্যালেঞ্জ আসলে দুই জায়গার, আমি বলবো দুই রকম। কোস্টাল এরিয়ার যদি আমরা কথা বলি সেটার চ্যালেঞ্জটা একরকম, যে ওখানে আমরা মোর ডিজাস্টার প্রোন এরিয়া দেখে ওখানের চ্যালেঞ্জের সমাধানটাও ডিফারেন্ট হয়। ঢাকা শহরের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের আসলে আমরা ঘনবসতিপূর্ণ একটা জায়গা, এবং এখানে যত আমাদের মানুষ আছে তাদের সবার মলটাকে নিয়ে গিয়ে ট্রিট করা বা সেফলি ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যেই সিওয়ারেজ কাভারেজ আছে সেই সিওয়ারেজ কাভারেজে খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 15%, না
পাইপ ওয়াটার সাপ্লাই 15% আর 2% অনলি সিওরেজ কানেকশন আছে। তো সবার মলটা আসলে আমরা নিয়ে গিয়ে জায়গা মতন ট্রিট করতে পারছি না। তো ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে আসলে ঢাকা রাজধানী হয়, এখানে আমাদের সমস্যাটা বেশি হয়ে যাচ্ছে। আমরা আমাদের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে যেটা পেয়েছেন সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি। আমরা রুনিয়ার ছোট্ট বিরতি থেকে কিছুক্ষণের ভেতর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। সকালে বাংলাদেশের সবাইকে আবারও আমন্ত্রণ। এমদাদ আছি আপনাদের সাথে আছি রুনি, এবং আমাদের সাথে আজকে দুজন চমৎকার অতিথি আছেন, তাহমিদুল ইসলাম, ডিরেক্টর টেকনিক্যাল সার্ভিস অ্যাকশন এইড, এবং সামিয়া রাফা, সেটা হচ্ছে প্রকৌশলী। সেখানে আপনার ডেজিগনেশনটা ভেরি ইন্টারেস্টিং। তো আপনার ডেজিগনেশনটা হচ্ছে টেকনিক্যাল অফিসার আমাদের ওয়াটার এইড। তো আমরা এই যে কথা বলছিলাম, আমরা কিন্তু আসলে যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে আমাদের আসলে যদি আমরা চিন্তা করি স্যানিটেশনের বিষয়টা, সেখানেও কিন্তু অনেকগুলো আসলে আমাদের লেয়ারে কাজ করা দরকার। এবং একটা হচ্ছে সেফটি এবং সিকিউরিটি, যখন আমরা স্যানিটেশনকে ডিল করি সেখানে আসলে আপনাদের কোনো ইন্টারভেনশন আছে কিনা? সো বিরতির মধ্যে যেটা কথা বলতেছিলাম সেটা ফেরত আসতে পারি। সেটা হচ্ছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটির অন্যতম জায়গা হচ্ছে মানুষ। সো যারা আসলে স্যানিটেশন কাজের সাথে যুক্ত, আমরা যাদেরকে আসলে স্যানিটেশন ওয়ার্কার বা পরিচ্ছন্নতা কর্মী বলি, তাদেরকে সবসময় আমরা অবহেলিত অবস্থায় দেখি, এবং তাদের জন্য আসলে খুব বেশি আমরা চিন্তা করি না যে হ্যাঁ সে তো ম্যাথর, সে আমার হয়তো শুধু টয়লেটটা পরিষ্কার করে চলে যাবে, কিন্তু তার যে এই কাজ করার কারণে হেলথ রিস্কটা অনেক বেড়ে যায়, এটাকে আমরা রিয়েলাইজ করি না। সো এইটা রিয়েলাইজেশন আমরা খুব ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে আসছি। প্রোডাক্ট বলতেছি এই কারণে, আমরা তো নট ফর প্রফিট অর্গানাইজেশন, কিন্তু আমরা প্রাইভেট সেক্টরের সাথে কাজ করেছি। আমরা প্রাইভেট সেক্টরের সাথে কাজ করে আমরা একটা ইন্স্যুরেন্স প্যাকেজ নিয়ে এসেছি, যেটা এই লো ইনকাম মানুষদের জন্য মাত্র 200 টাকা তারা হচ্ছে তাদের লাইফ ইন্স্যুরেন্স পায়, যে তারা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট বশত মারা যায় তাহলে তার পরিবার বা তার নমিনি তারা 30,000 টাকা পর্যন্ত পাবে, এবং একই সাথে সে এবং তার পরিবার ডিউরিং এই প্রিমিয়াম দেওয়া অবস্থায় প্রায় 60% পর্যন্ত ছাড় পায় বিভিন্ন ঔষধ কেনাতে, অথবা প্যাথোলজিক্যাল কি বলে যেই টেস্টগুলো আছে সেই ধরনের ল্যাবরেটরিগুলোর সাথে প্রায় 250 হসপিটাল আছে বাংলাদেশে এই মুহূর্তে, যেটাতে তারা এই সার্ভিসেসগুলো পায়। এবং এই মুহূর্তে মানে উই আর হ্যাপি যে বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং ইদ্রা যেটা ইন্স্যুরেন্স অথরিটি, তারা আসলে এটাকে নিয়ে এখন সবগুলো যারা ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদেরকে বলেছে এরকম একটা স্কিম আসলে আমাদের দরকার। সো আমরা শুরু করেছিলাম এটা ওয়াদা এবং চার্টার্ড ইন্স্যুরেন্সের সাথে, তারা এই স্কিমটা এখনও বাজারে রাখছে, এবং আমরা হ্যাপি যে প্রায় 20,000 মানুষ এই মুহূর্তে এটা সুবিধাভোগী। এবং এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমরা আসলে যারা নট ফর প্রফিটে কাজ করি বা নন প্রফিটে, আমরা সবসময় প্রজেক্ট থেকে এটার পয়সাটা দিয়ে দিই, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, কিন্তু এটাতে দেওয়া হয় নাই। সো এটাতে তারাই দিয়েছে এবং তারাই এটা রিনিউ করেছে, এবং রিনিউয়াল রেট খারাপ না, ইজ অলমোস্ট আমি যদি রিকল করি পারফেক্টলি 15% মানুষ এটাকে রিনিউ করেছে। কারণ ইন্স্যুরেন্সে আমরা নিজেরাও যারা একটু স্বাবলম্বী তারাও কিন্তু আসলে রিনিউ করতে চাই না, কারণ হয় যে আমি তো আসলে ব্যবহার করি নাই, সুবিধা পাই নাই, তাহলে কেন আবার প্রিমিয়াম দিব, 200 টাকা। এক্স্যাক্টলি। বাট এটা ইন্টারেস্টিং যে তারা এটাকে খুব ভালোভাবে নিয়েছে, এবং এখন এটা সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে সামনে নিয়ে আসছে। সো তাদের সিকিউরিটি, এবং এটার সাথে কিন্তু একটা জিনিস হয়, আমরা যেরকম এখন সচরাচর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে একটা কার্ড পাই, তারাও এরকম একটা কার্ড পেয়েছে। সো এটা তাদের ডিগনিটির জায়গায় কিন্তু একটা মোর মানে স্টার আমি যদি বলি যুক্ত হলো, যে সে এখন হসপিটালে গিয়ে কার্ডটা বের করে বলে যে আমি তো এটার ইন্স্যুরেন্স হোল্ডার, আমি এই সুবিধাটা চাই। সো এটা একটা বড়। এই 20,000 যে নাম্বারটা বললেন, এটা কিন্তু খুবই একটা মানে ইন্সপায়ারিং নাম্বার। ইন্স্যুরেন্স যে দুটো কোম্পানির নাম বললেন, তারা মার্কেটে মোটামুটি মানের একজন প্লেয়ার। 20,000 বলছেন কি 20,000 মানে তারা কারা? যার মেথড লো ইনকাম কমিউনিটি। সো সেখানে স্যানিটেশন ওয়ার্কার আছে, সেখানে আমার রিক্সা পুলার আছে, সেখানে হয়তো আমার একদম ছোট দিন মজুর আছে। সো এর বাৎসরিক হচ্ছে 200 টাকা দিয়ে তারা 30,000 টাকা লাইফ কভারেজ পাচ্ছে। না ভালো তো এটা তাহলে। এবং যেহেতু ইদ্রা এটার কে ওনারশিপ নিয়েছে, এই জায়গাটায় যদি বলি যে যখন আমরা কোস্টাল এরিয়ার কথা বলছি, ওইখানে তো বিশেষ করে ভিকটিম এবং চ্যালেঞ্জিং কারা বেশি, এখানে জেন্ডার একটা রোল প্লে করে আমরা দেখেছি। এই অংশটা যদি আপনি কভার করেন রাফা। আমরা যখনই জলবায়ু পরিবর্তনের কথা বলি, আপনি শুনবেন আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলি এবং তার সাথে অ্যাসোসিয়েটেড
পানির যে ক্রাইসিসের কথা বলি, সবসময় দেখবেন যেই চিত্রটা সামনে চলে আসে সেটা হচ্ছে একজন নারী, এবং আমরা কথা বলি যে তারা অনেক দূর থেকে পানি নিয়ে আসছেন, তারা কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন, অনেক ক্ষেত্রে সেটা 30 মিনিট থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় গিয়ে গড়ায় যে তারা এক কলস পানি নিয়ে বাড়িতে ফিরছেন। এবং আমরা অ্যাজিউম করে নেই বা এই দায়িত্বটা আসলে নারী বা পরিবারের মেয়েরা নিয়েই নেয়, যেটা তাদেরই করতে হবে। এবং তারা যখন এই কাজগুলো করে তার পাশাপাশি কিন্তু তাদের অনেক রিসোর্স, টাইম তো যাচ্ছে, রিসোর্স যাচ্ছে। এই সময়টুকু তারা ব্যয় করতে পারতেন এডুকেশনের পিছে, এই সময়টুকু তারা ব্যয় করতে পারতেন তাদের বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে, যেই সময়টুকু তারা লস করছেন, যে তারা যাচ্ছেন এবং পানি নিয়ে আসছেন। একই সাথে আমরা যদি হেলথের অ্যাসপেক্টে চিন্তা করি, যে কোস্টাল এরিয়াতে এই যে এত ভারী একটা কলস নিয়ে যাওয়া এবং আসা, এটা কিন্তু তাদের শরীরের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। এর পাশাপাশি আমি যদি আরেকটু ডিপে গিয়ে চিন্তা করি, যে যখন ওই এলাকাতে একটা ডিজাস্টার হলো, হয়তো একটা সাইক্লোন হলো বা একটা ফ্লাড হলো, তখন আসলে নারীদের জন্য চিত্রটা আসলে বাকি সবার চেয়ে একটু ভিন্ন। কারণ আমরা নারীরা বাড়ির মধ্যে যখন আটকে পড়ে যাই, যে চারিদিকে পানি কিন্তু আমি বের হতে পারছি না, তখন আপনি চিন্তা করেন একজন মেনস্ট্রুয়েটিং উইমেনের জন্য বা একজন মেনস্ট্রুয়েটিং গার্লের জন্য সিচুয়েশনটা কতটা ডিফিকাল্ট। যে আপনি যেখানে বাথরুম অ্যাক্সেস করতে পারছেন না, টয়লেট অ্যাক্সেস করতে পারছেন না, সেখানে আপনার মেনস্ট্রুয়েটিং অবস্থায় ঘরের মধ্যে থাকতে হচ্ছে, এবং আপনি যে কাপড়গুলো ব্যবহার করছেন হয়তো সেটা আপনাকে ময়লা পানিতেই ধুতে হচ্ছে, এবং কনস্ট্যান্টলি এটা ব্যবহার করার ফলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ইচিংয়ের একটা সমস্যা হয়। আমরা অনেক নিউজে দেখে থাকি যে ইচিং থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ইনফেকশনে লিড করে, জরায়ুর বিভিন্ন ইনফেকশন হয়। এর পাশাপাশি দেখা যায় এমনিতে যদি কোস্টাল এরিয়াতে চিন্তা করি, লবণাক্ত পানি যেহেতু ওখানকার মানুষজন ব্যবহার করছেন, সো এই লবণাক্ত পানি ব্যবহার করার ফলেও কিন্তু তাদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা যায়। এবং এই জিনিসগুলা আলটিমেটলি আসলে বড় দাগে যদি চিন্তা করি, কিছু কিছু ক্ষেত্রে এমনও কেস পাওয়া যায় যে খুব অল্প বয়সী মেয়েরা কন্ট্রাসেপটিভ পিল খেয়ে তাদের পিরিয়ডটাকে বন্ধ করছে, কারণ এই যে ইনফেকশনটা হবে বা এর আউটকাম হিসেবে তার যে কষ্টটা হবে সেটা থেকে রেহাই পাওয়ার জন্য, যে হয়তো আমি পিরিয়ডটা যদি স্টপ করে ফেলতে পারি আমার কষ্টটা একটু কমে যাবে। তো এটা হচ্ছে গিয়ে বাস্তবতা। বিকজ যেহেতু স্যালিনিটির মধ্যে তারা আসলে কাজ করে, বিশেষ করে কাঁকড়ার যে তারা সেখানে চিংড়ির ঘেরে যেহেতু কাজ করে, তো সেখানেও কিন্তু এটা, এবং এটা কিন্তু লঙ্গার টার্মে গিয়ে দেখা যায় তাদের রিপ্রোডাকশনের ক্ষেত্রে এটা একটা হিউজ ইম্প্যাক্ট পড়ে। তো এখানে তো কিছু কিছু আসলে বাস্তবতা, যেটা আসলে আমরা এই মুহূর্তে রাতারাতি চেঞ্জ করতে পারছি না, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো আমরা করতে পারি। এবং আমরা সেখানে আসলে কিভাবে আপনারা কাজ করছেন? আমরা যেটা চেষ্টা করি, আমরা যখন কোনো একটা কমিউনিটিতে বা কোস্টাল এরিয়াতে কাজ করি, আমরা সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করি যারা নারী সদস্য আছে বা নারীদের গ্রুপগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আমরা কমিউনিটি অর্গানাইজেশনের কথা বলি, যে আমরা চেষ্টা করি সেখানে যেন নারীর রিপ্রেজেন্টেশনটা বেশি থাকে, কারণ তাদের সমস্যার কথা আসলে তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন এবং সমাধানও তারা সবচেয়ে ভালো করতে পারবেন। তো আমি যদি একটা কোস্টাল এরিয়াতে আমাদের একটা প্রজেক্টের কথা বলি, যেখানে আমরা পানি নিয়ে কাজ করি, আমরা যেহেতু লবণাক্ত পানি, সেই পানিকে ট্রিট করে আমরা একটা রিভার্স অসমোসিস বা আরও প্ল্যান্টের মাধ্যমে পানিটা সুপেয় পানি দেওয়ার ব্যবস্থা করছি মানুষকে। তো ওই যে ওই প্ল্যান্টটার অপারেশনের দায়িত্বটা আমরা আসলে নারীদের একটা দলকে দেওয়ার চেষ্টা করি, এবং তাদেরকে আমরা ট্রেন করি যে কিভাবে এই ফ্যাসিলিটিটাকে অপারেট করতে হবে, কিছু নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করতে হবে, কিভাবে এখানে যে পানিটা তৈরি হচ্ছে সেই পানিটা এলাকার মানুষ তাদের কাছ থেকে কিনে নিবে, সেখান থেকে কিভাবে ব্যবসা করা যেতে পারে, সেখান থেকে কিছু ইনকাম করা যেতে পারে, এই অ্যাকাউন্টিং কিভাবে করতে হয়, সেই ট্রেনিংটা তারা ওখান থেকে পায়। এবং এই ট্রেনিংটা আসলে তাদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করে। হয়তো সে অন্য কোনো পেশায় যুক্ত ছিলেন না, কিন্তু সে এখানে এসে এই পানির ট্রেনিংটা পেয়ে সে এমনও হয়েছে যে কিছু দল লাইসেন্স পেয়ে সেই লাইসেন্সটা ব্যবহার করে সে অন্য ব্যবসাও করার সুযোগ তৈরি করে। পানি খুবই মূল্যবান একটা বিষয়, ওখানে এসে পানি কিনে খেতে হয়। নিশ্চয়ই, মানে কমিউনিটির একটা প্রবলেমকে সমাধান করে ওটাকে সাস্টেইনেবল একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন। আমরা এটা নিয়ে আমার মনে হয় যে তাহমিদের কাছে বিরতির পরে আরও কিছু জানতে চাবো, জিনিসটা কিভাবে কাজ করছে। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। একটা বিরতি থেকে ফিরে আমরা আবারও ফিরে আসছি আমাদের অতিথির কাছে। ফিরছি এখন, এমনি সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে এমদাদ, এবং আমাদের সাথে দুজন অতিথি আছে ওয়াটার এইড বাংলাদেশ থেকে, তারা এসেছেন। কথা বলছিলাম তাহমিদ, যেটা সামিয়া রাফা বলছিল যে একটা চ্যালেঞ্জ থেকে কি করে আপনারা ওটা মোটামুটি একটা মডেলে নিয়ে বিশেষ করে ফিমেলদের নিয়ে কাজ করছেন এবং তারা একটা মোটামুটি সাস্টেইনেবল একটা মডেলের ভেতর নিয়ে গেছে। এই সাকসেসটা নিয়ে একটু কথা বলবেন, সাথে ইউথদের এনগেজমেন্ট আপনারা কিভাবে করছেন, এই অংশগুলো যদি কভার করেন।
এই জায়গাটায় যোগ করার জন্য যে সেটা হচ্ছে একটা নারী দল না, এরকম এখন প্রায় 35টা নারী দল আছে এবং এই খুলনা সাতক্ষীরা বেল্টে এটা এখন একটা প্রমিনেন্ট আইডিয়া যেটা নারীদের জন্য কাজ করছে। এবং সেখানে আমরা যেরকম ঢাকা শহরে ধরেন বোতলের যেই ব্যবসাটা দেখি, ওখানে তারা আসলে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানে তারা এটাকে এক্সপ্যান্ড করছে একই সাথে। এবং অনেক ক্ষেত্রে তারা সমবায় অধিদপ্তর এবং নারী ও শিশু অধিদপ্তর তাদের সহযোগিতাও পাচ্ছে, তারা ইভেন অ্যাওয়ার্ডেড হচ্ছে। এরকম জায়গা তৈরি হয়েছে যে এই নারী দল যারা আসলে এই প্ল্যান্ট অপারেট করতো সেখান থেকে তারা ইলেকশনে গেছে এবং ইলেকশনে জয়ী হয়ে তারা আসলে পুরো এলাকার জন্য সমাজসেবা করছে। সো এটা একটা ইন্সপায়ারিং জায়গা। একই সাথে আমি জাস্ট একটু যোগ করি যে এই এলাকাতে আমরা যে ইউথদেরকে নিয়ে কথা বলছিলাম, তারা শুধু কিন্তু তাদের জন্য ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে অ্যাওয়ারনেস। তারা আসলে খুব সহজে কারোর সাথে কথা বলতে পারে না। সো আমরা আসলে এই জন্য ডিজিটাল মিডিয়াকে এখানে নিয়ে আসছি। আমরা তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য একটা অ্যাপ তৈরি করেছি, আমরা এটাকে বলি অনন্যা। সো অনন্যা একটা অ্যাপ যেটা প্লে স্টোরে পাওয়া যায় এবং যেখানে একজন নারীর এই বয়ঃসন্ধিকাল সময়ে যেই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে সে সকল প্রশ্নের উত্তর আছে। তাছাড়া এই অ্যাপের ভেতরে একটা চ্যাটবট আছে যেটা বাংলা এবং ইংলিশে যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। ইভেন এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত যে কোন প্যাডটা এই মুহূর্তে ভালো, আমি কোনটা আসলে ব্যবহার করব এবং কোনটা কত ঘন্টা পর পরিবর্তন করতে হবে। সো এই জন্য এইটাকে আমরা বিভিন্ন আবার অনন্য গ্রুপ বলছি, যে ওখানেও আমরা চেষ্টা করেছি যে ইউথদেরকে নিয়ে এসে প্রায় 101টা ইউথ গ্রুপ আছে যেখানে 13 জন করে মেম্বার, তারা আসলে এটাকে আবার তাদের কমিউনিটির ভিতরে এটাকে ছড়াচ্ছে যে হ্যাঁ অ্যাপটা ব্যবহার করো এবং এটা দিয়ে ডিজিটাল লার্নিং হবে, যেখানে অন্যান্য সেক্টর অ্যাক্টররাও যুক্ত হচ্ছে। অসাধারণ অসাধারণ। এই সব কিছুর মধ্যে একটা অসাধারণ ঘটনা তার সাথে রাফা ঘটিয়েছে, সেটা তো হচ্ছে তিনি হয়তো প্রিন্স চার্লসের সাথে দেখা করে এসেছেন। স্যার মানে আমাদের কিং কেমন আছে? উনি ভালো আছেন। আমার সাথে খুবই রিসেন্টলি ওনার দেখাও হয়েছে। উনি আসলে ওয়াটারএইড ইউকের একজন পেট্রন। 1991 সাল থেকে উনি বিভিন্নভাবে ওয়াটারএইডের কাজকে সাপোর্ট করে আসছেন এবং ওয়াটারএইড ইউকের পেট্রন হিসেবে এবং ওয়ার্ল্ড ওয়াটার ডে যেটা 22শে মার্চ, সেটাকে সামনে রেখে উনি মার্চ মাসে একটা ওয়াটার অ্যান্ড ক্লাইমেট রিসেপশনের আয়োজন করেন, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 300-র মতন মানুষ এসেছেন, ইনক্লুডিং ইউকের পার্লামেন্টেরিয়ানস, তার পাশাপাশি গ্লোবাল লিডার্স যারা এই সেক্টরে কাজ করছেন। এবং এই পুরা কনভারসেশনটাতে যাতে যুব সমাজের প্রতিনিধিত্ব হয়, তাই ইউথদেরকে আসলে মিস করা হয়নি। তো সেখানে আমি যখন গিয়েছি, আমি একটা 15 জনের ইউথ রিপ্রেজেন্টেটিভের পার্ট ছিলাম, যেখানে 11টা দেশ থেকে আমরা 15 জন ওই রিসেপশনে গিয়েছিলাম। তো এই রিসেপশনের আগের গল্পটা একটু বলি। রিসেপশনের আগে আসলে একটা ইউথ রাউন্ড টেবিল হয়েছিল, ইউথ লিডার্স রাউন্ড টেবিল। যেই রাউন্ড টেবিলে আমরা আসলে কথা বলেছি যে এই যে আমরা যে গল্পগুলো বা এই যে বাস্তবতাগুলো এতক্ষণ বললাম যে আমাদের দেশে হচ্ছে, এটা কিন্তু অন্যান্য দেশের জন্য ট্রু এবং প্রত্যেকের ঘটনাগুলো ভিন্ন। তো এই কথাগুলো নিয়ে এসে আমরা মোটামুটি 2000 ইউথ রিপ্রেজেন্টেটিভকে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভে করেছিলাম, করে সেটার থেকে আমরা কিছু পয়েন্টার্স নিয়ে এসি এবং কিছু শেয়ার্ড প্রায়োরিটিসে আমরা অ্যাগ্রি করি 15 জন যে ইউথ রিপ্রেজেন্টেটিভ আমরা ছিলাম। এবং সেই অ্যাগ্রিড প্রায়োরিটিসগুলো ভিতরে ছিল কিভাবে ফাইন্যান্সিং বা ইনভেস্টমেন্ট এনশিওর করা যায়, কিভাবে লোকাল কমিউনিটির আইডিয়াগুলো রিফ্লেক্টেড হয়, কিভাবে টেবিলে যখন কথা হচ্ছে সেখানে ইউথ ভয়েস এনশিওর্ড হয়। তো এই ধরনের কথাগুলো আমরা যখন অ্যাগ্রি করি, তো ওই শেয়ার্ড প্রায়োরিটিসগুলো আমার সৌভাগ্য হয়েছিল, আমি বলবো ওয়াটারএইডের ইউথ অ্যাডভোকেট হিসেবে আমি অনেক দিন ধরে কাজ করছি, যে ওখানে বাকিংহাম প্যালেসে এই আইডিয়াগুলো বা এই ডিক্লারেশনগুলো শেয়ার করার সবার সাথে, যে আমরা যখন কোনো একটা পরিবর্তন চাই, সেই পরিবর্তনের শুরুটা আসলে পানি দিয়ে হওয়া উচিত। কারণ আমরা যখন সমস্যার কথা বলি, সেই সমস্যাগুলো আসলে পানির সাথেই কোনো না কোনোভাবে রিলেটেড। এবং আমাদের কোনো রিয়েল লাইফ যখনই কোনো কিছু হয়, কিছু নোংরা হয়, কিছু সমস্যা, পানি দিয়ে ধুয়ে ফেলো, পানি খেয়ে ফেলো, এনিথিং, আমরা কিন্তু হয় না, ওয়াটার কিন্তু একটা ইনসেপারেবল পার্ট আমাদের লাইফে। আমাদের দামে সবকিছু পাওয়া যায়, দামে সবকিছু পাওয়া যায়। তো সেখানে তো এটা অবশ্যই পানি দিয়ে সব কথা শুরু করা উচিত সহজভাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের যেটা হয়েছে যে আমরা যেহেতু একেবারে শেষের জায়গাতে আছে, ধন্যবাদ দেওয়ার আগে তাহমিদের কাছে একটু জানতে চাই, যারা ওয়াটার নিয়ে কাজ করতে চায়, অনেকে মানে এই বিষয় নিয়ে পড়াশোনা করা, প্রফেশনাল হওয়ার ব্যাপারে আগ্রহী, তাদের জন্য কোনো ছোট মেসেজ দিতে চান এই প্রোগ্রামের মাধ্যমে? অফকোর্স, কারণ ইউথরা আসলে
খুব বড় একটা অংশ আমাদের পরিবর্তনের। সো পরিবর্তনের শুরুটা যেহেতু ইউথদেরকে হয়, আমরা প্রায় 10 বছর ধরে ইউথদের সাথে কাজ করছি বিভিন্ন সর্ট অফ আইডিয়াতে। একটা বড় জায়গা হচ্ছে সলিউশনস তৈরি করা, এবং যেটাকে আমরা বলি যে লোকালি লেড অ্যাডাপ্টেশনের যে কনসেপ্টটা আছে সেটা শুরু হয় নিজের থেকে। সো আমি কিভাবে আসলে আমি এই পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্টেড হব। সো যারা ইন্টারেস্টেড পানি নিয়ে কাজ করতে, তাদেরকে আসলে এখান থেকে মাল্টিপল প্রবলেম, আমাদের মাল্টিফ্যাসেটেড প্রবলেম আছে, সেখান থেকে সলিউশনটাকে বের করে নিয়ে আসতে হবে এবং সেটাকে একটা স্কেলে প্রেজেন্ট করা। এবং এরকম বিভিন্ন সুযোগ থাকে, যেরকম এই মুহূর্তেই একটা কম্পিটিশন হচ্ছে, সেটাকে স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ বলে। এটাকে বলা হয় বাচ্চাদের জন্য নোবেল প্রাইজ, ওয়াটারের নোবেল প্রাইজ। সো সেই জায়গাটায় একটা যেমন সুযোগ থাকে যে বাংলাদেশকে প্রেজেন্ট করা ইন স্টকহোম, এবং এটা গত প্রায় 10 বছর ধরে হাউস অফ ভলেন্টিয়ারের সাথে উইথ সাপোর্ট অফ এমবাসি অফ সুইডেন আমরা আসলে কাজ করে যাচ্ছি। সো প্রতি বছর এক একটা দল এখানে ইউথরা রিপ্রেজেন্ট করে। সো এরকম সুযোগ আছে, তারা যদি পড়াশোনা করে পরবর্তী যে এপিসোডগুলো হবে সেখানে তারা আরও যুক্ত হতে পারবে এবং আরও হয়তো অনেক অপরচুনিটি আসবে। কোনো প্যারেন্টস যদি এটার ব্যাপারে ইন্টারেস্টেড হন, রাফা তিনি যেটা সোর্সের কথা বললেন, কোন জায়গা থেকে এটার ব্যাপারে আরেকটু ডিটেইল জানা যাবে? গুগল করলে কি লিখবে, এই জাতীয় আর কিছু আমাদের ওয়াটার সোশ্যাল মিডিয়াতে আমরা কনস্ট্যান্টলি আমাদের অপরচুনিটিগুলো পোস্ট করি, যেগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকি। সো যতগুলো নেটওয়ার্ক আছে, যতগুলো ইনিশিয়েটিভ আছে, সবগুলো আমরা ওখানে পোস্ট করে থাকি সাধারণত। আপনাদেরকে অনেক অভিনন্দন যে আপনারা ভালো কাজ করছেন। রাফাকে তো আর অভিনন্দন আমাদের দাঁত দেওয়ার কিছু নাই, হ্যাঁ সে অনেক জায়গা থেকে আপনারা ভালো কাজ করছেন। ওয়াটারএইড বাংলাদেশ, আপনারা যে ভালো কাজ করছেন এটার জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই যে আপনাদের এই কাজ যেটা আছে এটা আসলে আমাদের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় সেন্ট্রাল লেভেলে পর্যন্ত যেন আসলে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেরকম প্রত্যাশা করি আমরা। পানি নষ্ট করবেন না, পানি সত্যি অনেক দামি। এই বলে শেষ করছি। আপনাদের সবার দিনটি অনেক সুন্দর হোক।